বিসমিল্লাহ। তো এখন আমরা করব হচ্ছে ফান্ডামেন্টাল পার্টিকেল। এই ফান্ডামেন্টাল পার্টিকেল দুই প্রকার, একটা হচ্ছে টেম্পোরারি আর একটা হচ্ছে পার্মানেন্ট। একটা হচ্ছে টেম্পোরারি আর একটা হচ্ছে পার্মানেন্ট। এটা হচ্ছে পার্মানেন্ট ফান্ডামেন্টাল পার্টিকেল আর এটা হচ্ছে টেম্পোরারি ফান্ডামেন্টাল পার্টিকেল। পার্মানেন্ট, টেম্পোরারি ফান্ডামেন্টাল পার্টিকেল। তো পার্মানেন্ট ফান্ডামেন্টাল পার্টিকেল কারা? যারা সবসময় এক্সিস্ট করে, যারা সবসময় অ্যাটমে এক্সিস্ট করবে তাদেরকে আমরা বলবো ফান্ডামেন্টাল পার্টিকেল, অলওয়েজ এক্সিস্ট। এক্সাম্পল কি? প্রোটন, ইলেকট্রন, নিউট্রন। প্রোটন, ইলেকট্রন, নিউট্রন। প্রোটন, ইলেকট্রন, নিউট্রন। এগুলো হচ্ছে ফান্ডামেন্টাল পার্টিকেল, কারণ এগুলো অ্যাটমে সবসময় এক্সিস্ট করে। আর টেম্পোরারি পার্টিকেল কি? ডাজন্ট অলওয়েজ এক্সিস্ট। অ্যাটমের মধ্যে সবসময় এক্সিস্ট করে না, হচ্ছে টেম্পোরারি। তার মধ্যে অনেকগুলো হতে পারে, নিউট্রিনো, অ্যান্টিনিউট্রিনো, গ্র্যাভিট্রন, পজিট্রন, মেজন, বোসন, পাইন, মুয়ন, কতগুলো আছে, ঠিক না? গুলো, হ্যাঁ। আসো, নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো, গ্র্যাভিটন, গ্র্যাভিট্রন, পজিট্রন, মেজন, বোজন। এই বোজনটা আসছে হচ্ছে আমাদের সায়েন্টিস্ট আছে না, বোস, নাম শুনছো না, বোস? হ্যাঁ, ওনার ওনার নাম থেকে আসছে। হ্যাঁ হ্যাঁ, বোস। আচ্ছা, এটাই হোক, এ হচ্ছে মুয়ন। তো এগুলো হচ্ছে কি টেম্পোরারি ফান্ডামেন্টাল পার্টিকেলস। এরপর হচ্ছে আমরা আরেক টাইপের পার্টিকেল পড়বো, যেটাকে আমরা বলেছি কম্পোজিট পার্টিকেল। পার্টিকেল। এই কম্পোজিট পার্টিকেল কি? এই কম্পোজিট পার্টিকেল হচ্ছে হেভি পার্টিকেল। হেভি হবে কম্পোজিট পার্টিকেল গুলা। এগুলো কি দিয়ে তৈরি? এগুলো তৈরি হচ্ছে তোমার ফান্ডামেন্টাল পার্টিকেল দিয়ে। ফর্মড অফ ফান্ডামেন্টাল পার্টিকেল। আর এই যে কম্পোজিট পার্টিকেল আছে, এই কম্পোজিট পার্টিকেল কখন তৈরি হবে? formed during radioactivity. Formed during radioactivity. যেমন ধরো তোমাকে বলছিলাম যে রেডিয়ামের অ্যাটমিক নাম্বার কত? রেডিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে 88। রেডিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে 88, আর রেডিয়ামের মাস নাম্বার হচ্ছে 226। এই রেডিয়াম কি করবে? অ্যালফা কণা এমিট করবে। অ্যালফা কণার অ্যাটমিক নাম্বার হচ্ছে 2, অ্যালফা কণার মাস হচ্ছে 4। ঠিক আছে? যদি এমিট করে, তো রেডিয়ামের নিউক্লিয়াস থেকে যদি 2টা প্রোটন চলে যায়, তাহলে আর কয়টা প্রোটন বাকি আছে? 86টা প্রোটন বাকি আছে। 2টা প্রোটন 2টা নিউট্রন চলে যাচ্ছে, তাহলে মাস কত কমতেছে? 4 কমতেছে। যদি মাস 4 কমে, তাহলে তার মধ্যে মাস কত বাকি আছে? 222 বাকি আছে। ঠিক আছে? এখন এই যে আলফা কণা বের হয়ে গেছে, আলফা কণা বের হওয়ার পরে, আলফা পার্টিকেল বের হওয়ার পরে, এটা রেডিয়াম নাই কেন? কারণ অ্যাটমিক নাম্বার কমে গেছে, প্রোটন সংখ্যা কমে গেছে, এই কারণে এটাকে আমরা রেডিয়াম বলতে পারি না। এখন অ্যাটমিক নাম্বার কত? 86। এখন আমার কাছে দেখতে হবে 86 অ্যাটমিক নাম্বার কার। আমি দেখতেছি 86 অ্যাটমিক নাম্বার হচ্ছে রেডনের। কার? রেডনের। তাই বলে আমরা বলতে পারি যে আমার এখানে রেডিয়াম থেকে কি তৈরি হয়েছে? রেডন তৈরি হয়েছে। রেডিয়াম থেকে কি তৈরি হয়েছে? রেডন তৈরি হয়েছে। ক্লিয়ার? ওকে।
তো এই যে আলফা পার্টিকেল আছে, এই আলফা পার্টিকেল হচ্ছে একটা কম্পোজিট পার্টিকেল। এই আলফা পার্টিকেল কেন কম্পোজিট পার্টিকেল? তুমি কম্পোজিট পার্টিকেলের ক্রাইটেরিয়া গুলো তার সাথে ম্যাচ করে দেখো। প্রথমত কি, প্রথমত হচ্ছে হেভি, এরপর হচ্ছে সে কি দিয়ে তৈরি, সে দুইটা প্রোটন আর দুইটা নিউট্রন দিয়ে তৈরি। তাহলে দুইটা প্রোটন দিয়ে তৈরি, দুইটা নিউট্রন দিয়ে তৈরি, তার মানে ফান্ডামেন্টাল পার্টিকেল দিয়ে তৈরি। তাহলে দুইটা বিষয় মিলছে, একটা হচ্ছে হেভি আর হচ্ছে ফান্ডামেন্টাল পার্টিকেল দিয়ে তৈরি। আরেকটা কি, আরেকটা কি ছিল, ফাউন্ড ডিউরিং রেডিও অ্যাক্টিভিটি। সে কখন তৈরি হচ্ছে? রেডিও অ্যাক্টিভিটির সময় তৈরি হচ্ছে। সে কখন তৈরি হচ্ছে? রেডিও অ্যাক্টিভিটির সময় তৈরি হচ্ছে। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আইসোটোপস। আইসোটোপস কয়েকটা বলবো, একটা হচ্ছে আইসোটোপ, আরেকটা হচ্ছে আইসোবার, আরেকটা হচ্ছে আইসোটোন। আইসোটোপ, আইসোবার, আইসোটোন। তো আইসোটোপ, টোপের মধ্যে কি আছে? প্রোটন আছে, তো প্রোটন নাম্বার সেম, প্রোটন নাম্বার সেম। আইসোটোপের মধ্যে কি হবে? প্রোটন নাম্বার সেম হবে। আইসোটোপের মধ্যে কি হবে? প্রোটন নাম্বার সেম হবে, ঠিক আছে? তো যেমন ধরো হাইড্রোজেনের তিনটা আইসোটোপ আছে, হাইড্রোজেনের তিনটা আইসোটোপ আছে, একটা হচ্ছে হাইড্রোজেন, একটাকে বলি আমরা ডিউটেরিয়াম, আর একটাকে বলি ট্রিটিয়াম। তো এই যে হাইড্রোজেন আছে এখানে একটা প্রোটন, ডিউটেরিয়ামে দুইটা প্রোটন, সরি ডিউটেরিয়ামে কয়টা প্রোটন? একটা প্রোটন, ট্রিটিয়ামে কয়টা প্রোটন? একটা প্রোটন। হাইড্রোজেনের মাস কত? 1, ডিউটেরিয়ামের মাস হচ্ছে 2, ট্রিটিয়ামের মাস কত? 3। এই তিনটাই কিন্তু কি হাইড্রোজেন। তো হাইড্রোজেন, এই তিনটা হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার বা প্রোটন নাম্বার সেম, প্রোটন নাম্বার সেম, মাস নাম্বার ডিফারেন্ট, একটার মাস 1, একটার মাস 2, একটার মাস 3। এই যে প্রোটন নাম্বার সেম আর মাস নাম্বার ডিফারেন্ট, এই ফেনোমেননটাকে কি বলা হয়? আইসোটোপ। ঠিক আছে? তো এটাকে যদি তুমি সুন্দর মতো ডিফাইন করতে বলো, এই যেটা লিখছে এটা তো তুমি পরীক্ষার হলে লিখতে পারবে না। পরীক্ষার হলে লিখতে পারবে এরকম কিছু আমরা লিখি, সেটা হচ্ছে স্পিসিস হ্যাভিং, অথবা তুমি লিখতে পারো অ্যাটমস হ্যাভিং সেম atomic number but different mass number are isotope to each other. বুঝা গেছে? ভেরি গুড। তো গেল আইসোটোপ। এরপর আমরা যেটা করবো সেটা আইসোবার। আইসোবার, তো বার শব্দটা শুনে ভর ভর বিষয়টা মাথায় আনতে হবে। তার মানে মাস নাম্বার সেম হবে, মাস নাম্বার সেম হবে, মাস নাম্বার সেম হবে, মাস নাম্বার সেম হবে। তাহলে আইসোবার কি? আইসোবার হচ্ছে atoms having same mass number are isobars to each other. এটার এক্সাম্পল আমরা কিরকম দিতে পারি? এটার এক্সাম্পল আমরা দিতে পারি এরকম যে নিকেল 28 64, কপার 29 64, জিঙ্ক 30 64। এই তিনটা আইসোবার, কারণ তিনজনের ম্যাচ মিলছে। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আইসোটোন। আইসোটোন কি? atoms having same neutron number। তো কিভাবে মাথায় রাখবে দেখো, ন আইসোটোন, এন আছে না এখানে, তো এই এনটা দেখে মাথায় রাখবে নিউট্রন। তো atoms having same neutron number are
isotone to each other, ঠিক আছে? ওকে, এর উদাহরণ কি হতে পারে? এর উদাহরণ হতে পারে সিলিকন 14 মাস করো 30, ফসফরাস সরি 15 মাস কত 31, সালফার 16 মাস কত 32। এবার তুমি নিউট্রন কিভাবে বের করতে পারবা? এই দুইটা ডিফারেন্স হচ্ছে নিউট্রন নাম্বার, ঠিক আছে? তাহলে এখানে কত 16 ডিফারেন্সটা, এই দুইটা ডিফারেন্স কি নিউট্রন নাম্বার, এখানে ডিফারেন্স কত আসতেছে 16, এই দুইটা ডিফারেন্স কি নিউট্রন নাম্বার, এখানে ডিফারেন্স কত আসতেছে 16, বুঝা গেছে? তাহলে আইসোটোন, আইসোবার, আইসোটোন আমরা পড়ে ফেলছি। এরপরে আমাদের কাছে যেটা পড়তে হবে সেটা হচ্ছে ইলেকট্রন প্রোটন নিউট্রন সম্পর্কে, ঠিক আছে? ইলেকট্রন প্রোটন নিউট্রন সম্পর্কে আমাদের কাছে পড়তে হবে, ইলেকট্রন প্রোটন নিউট্রন সম্পর্কে আমাদের কাছে পড়তে হবে। আসো আমরা প্রথমে পড়ব হচ্ছে ইলেকট্রন সম্পর্কে। এই যে ইলেকট্রন আছে, এই ইলেকট্রনের প্রথমে আসে মাস, এই ইলেকট্রনের মাস, ইলেকট্রনের মাস কত? ইলেকট্রনের মাস হচ্ছে 9.1 ইনটু 10 ইনভার্স 28 গ্রাম, ঠিক আছে? এরপর হচ্ছে প্রোটন, সরি মাস গেল, এরপরে কি চার্জ, ইলেকট্রনের চার্জ কত? -1.6 ইনটু 10 ইনভার্স 19 কুলম্ব হবে অবশ্য। আচ্ছা, তাহলে এতটুকু গেল, এটা গেল ইলেকট্রনের মাস এবং চার্জ। এবার ইলেকট্রনের ফাউন্ডার, এটা মাথায় রাখবে এভাবে, ইট পরে নিচে, ইট, ইট তো বুঝো ব্রিক, হ্যাঁ, ইট পরে নিচে, ই দিয়ে হচ্ছে ইলেকট্রন, টি দিয়ে হচ্ছে থমসন, তার মানে ইলেকট্রনকে কে ডিসকভার করছিল? থমসন। পরে প দিয়ে হচ্ছে প্রোটন, র দিয়ে হচ্ছে রাদারফোর্ড, তাহলে প্রোটনকে কে ডিসকভার করছিল? রাদারফোর্ড। নিচে নি দিয়ে হচ্ছে নিউট্রন, চে দিয়ে হচ্ছে চ্যাডউইক। তাহলে আমরা ডিসকভারার গুলোকে মুখস্থ রাখতে পারবো এই শর্টকাট দিয়ে। ওকে, এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে প্রোটন, হ্যাঁ, প্রোটনের মাস কত? প্রোটনের মাস হচ্ছে 1.673 ইনটু 10 ইনভার্স 24 গ্রাম, এটা হচ্ছে প্রোটনের মাস। আর প্রোটনের চার্জ কত? সেম ইলেকট্রনের চার্জ, বাট প্লাস হবে, ঠিক আছে? Okay. এবার এটার যে ম্যাচটা আছে এটাকে বলা হয় 1 এমইউ, এটাকে কি বলা হয়? 1 এমইউ, এটাকে কি বলা হয়? 1 এমইউ, 1 এমইউ, 1 এমইউ, বুঝছো? 1 কোথায়? না, এমইউ অ্যাটমিক মাস ইউনিট। তো এই যে একটা প্রোটনের মাস আছে এটাকে কি বলা হয়? অ্যাটমিক মাস ইউনিট, বুঝে গেছে? এখন তোমাকে যদি আমি বলি ইলেকট্রনের মাসটা অ্যাটমিক মাস ইউনিটে এক্সপ্রেস করো, কিভাবে এক্সপ্রেস করবা? তুমি জানো যে 1.673 ইনটু 10 ইনভার্স 24 হচ্ছে 1 এমইউ, ঠিক আছে? তাহলে 1 গ্রাম সমান সমান হবে কত? 1 ডিভাইডেড বাই 1.673 ইনটু 10 ইনভার্স 24 এমইউ, ঠিক আছে? তাহলে তোমার এখানে কত কত গ্রামকে এমইউ তে কনভার্ট করতে বলছে? 9.1 ইনটু 10 ইনভার্স 12, 9.1 ইনটু 10 ইনভার্স 28, সরি 12 বলে ফেলছি ভুলে, 28। তো এটাকে যদি এমইউ তে কনভার্ট করি কি হবে? 9.1 ইনটু 10 ইনভার্স 28, 1.673 ইনটু 10 ইনভার্স 24, ঠিক আছে?
তো তুমি এটা বের করো কত আসে। আসো 9.1 into 10 inverse 28 divided by 1.673 into 10 inverse 24, তাহলে কত আসতেছে 13/23900। হ্যাঁ 13/23900। এখন তুমি যদি এটা ক্যালকুলেটরে বসাও তাহলে জিনিস তুমি ডেসিমেলও পেয়ে যাবা। সেটা হচ্ছে 0.00054, 0.00054। এখন প্রশ্ন হচ্ছে, ঠিক আছে, কারেক্ট, যে ইলেকট্রন হচ্ছে 0.3005 mu, নো ডাউট। ঠিক আছে, ইলেকট্রন কি 0.00054 mu, কিন্তু তোমাকে না পরীক্ষার হলে খুব সম্ভবত এটা দিবে না। পরীক্ষার হলে কি আসতে পারে জানো, এই হিসাবগুলো একটু সূক্ষ্ম হিসাব, তো পরীক্ষার হলে এরকম আসতে পারে। দেখো সেটা হচ্ছে মাস অফ ইলেকট্রন। ঠিক আছে, ধরো সি নাম্বার প্রশ্নটাই হচ্ছে অ্যান্সার। সেটা হচ্ছে কি জানো, 1/1837 mu। এবার প্রশ্ন হচ্ছে এটা যে কারেক্ট এটা তুমি কিভাবে বুঝবা। তোমার যে অপশন গুলো আছে এগুলোকে তুমি এভাবে টাইপ করবা, করার পরে দেখবা যে কি আসতেছে। দেখো কি আসে 5। তুমি তো মনে ক্যালকুলেটর আমার দেখতেছো না। আচ্ছা আসো, দেখো আমার ক্যালকুলেটরে কি আসতেছে। তো দেখো 5.4 ইন্টু 10 ইনভার্স 4, তার মানে কি, তার মানে হচ্ছে এটাই আসতেছে যে 0.00054 এম। বুঝছো এটা কিভাবে কারেক্ট হয়, এটা কিভাবে কারেক্ট হয় বুঝছো। তুমি এটাকে ক্যালকুলেটরে বসানোর পর এটাই আসবে, আর এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। তোমাকে এইভাবে দেওয়া থাকতে পারে না। কি এটা থেকে কিভাবে আনছে এটাতে, আসো তোমার এখানে কি দেওয়া আছে 5.44। আসো লিখো এটা 5 পয়েন্ট, লিখো 5.4436, হ্যাঁ, ইন্টু 10 ইনভার্স 4। ক্লিয়ার, বুঝে গেছে। এবার 10 ইনভার্স 4 মানে কি, 10 ইনভার্স 4 মানে হচ্ছে এটা কোথায় আছে, নিচে আছে, ঠিক না। কয়টা শূন্য, 1 2 3 4, চারটা শূন্য। কয়টা শূন্য, 1 2 3 4, চারটা শূন্য। হ্যাঁ, তুমি যদি এটাকে 1000 দিয়ে ভাগ করো, তুমি যদি 1 কে 10 দিয়ে ভাগ করো কি হয় জানো, 0.1। কারণ 1 হচ্ছে 10-এর 1 ভাগ, 0.1, 10 ভাগের 1 ভাগ, ঠিক না, এরকমই তো হয়। তো এটা এরকম কিভাবে লিখছো তুমি, তুমি আগে এই 1 এর জন্য কি দিছো, একটা ডেসিমাল দিছো, ঠিক আছে। এরপরে এই জিরোটা কি প্রকাশ করছে, এই জিরোটা প্রকাশ করছে ডেসিমালের পরে কয়টা ঘর হবে। ঠিক আছে, ওকে। তো তোমার এখানে কি আছে, তোমার এখানে আছে 1। তোমার উপরে যদি একটা সংখ্যা হয়, নিচে যদি একটা শূন্য হয়, তাহলে ডেসিমেলের পিছে চলে যায়। এবার উপরে আছে একটা সংখ্যা, নিচে আছে কয়টা শূন্য, চারটা শূন্য। উপরে যদি, নিচে যদি একটা শূন্য থাকে, মানে একটা শূন্য যদি বেশি থাকে, উপরে সংখ্যা একটা, শূন্য একটা, সংখ্যা একটা, শূন্য একটা, ডেসিমেলের ঠিক পরের ঘরে চলে যাবে। ঠিক আছে, এক ঘর ডেসিমেলের ভেতর ঢুকে যাবে, এক ঘর ডেসিমেলের ভেতর ঢুকে যাবে যদি একটা জিরো থাকে। যেমন ধরো এখানে যদি কি থাকতো, এখানে যদি 81 থাকতো, তাহলে এটা কি হতো, 8.1 হয়ে যেত, ঠিক না। 8.1 হয়ে যেত, কারণ একটা শূন্য ডেসিমেলের ভেতরে এক ঘর চলে যাবে। এখানে কয়টা শূন্য, তাহলে ডেসিমেলের ভিতর কয় ঘর যাবে,
4 ঘর যাবে, 4 ঘর তো সামনে নাই, তাহলে 4টা ঘর বানাও, তাহলে 4টা ঘরকে ঢুকাই দেবে এবার। বুঝছো? আমি আবারও বলতেছি, ধরো 8 পয়েন্ট, ধরো 81, এটাকে তুমি 10 দিয়ে ডিভাইড করতেছো, কি আসে 8.1। তার মানে যদি তোমার নিচে একটা শূন্য থাকে, ডেসিমেলের ভেতর একটা সংখ্যা চলে যাবে। তোমার এখানে কত আছে 5.4 ইন্টু 436 ইন্টু 10 ইনভার্স 4। তুমি এটা কিভাবে লিখতে পারো? এভাবে লিখতে পারো 5.4436 ডিভাইডেড বাই 1 2 3 4। একটা শূন্য থাকলে এক ঘর ভেতরে ঢুকে, 4টা শূন্য থাকলে 4 ঘর ভেতরে ঢুকবে, সামনে তো 4টা ঘর নাইও, তাহলে সামনে 4টা ঘর আনতে হবে। এবার কি করবা? 4টা ঘরকে এর ভেতরে ঢুকাই ফেলবা। বুঝছো? খুব ইজি কিন্তু, বেশি কঠিন না, খুব ইজি। বোঝা গেছে? তাহলে আমরা প্রোটনের কাহিনী, ইলেকট্রনের কাহিনীও পড়ে ফেলছি। এবার আমরা যার কাহিনী পড়বো সেটা হচ্ছে কে? নিউট্রন। তার কাহিনী পড়বো, নিউট্রনের কাহিনী পড়বো। আচ্ছা ঠিক আছে, আসো নিউট্রনের কাহিনী পড়ি। এবার নিউট্রনের মাসও কি? নিউট্রনের মাস কিসের সমান হবে? প্রোটনের মাসের সমান হবে। নিউট্রনের মাস কিসের সমান হবে? দেখো, প্রোটনের মাস নিউট্রনের মাসের সাথে মিলে, আবার প্রোটনের চার্জ ইলেকট্রনের চার্জের সাথে মিলে, জাস্ট প্লাস মাইনাসের ব্যবধান। তো প্রোটনের মাস কি? নিউট্রনেরও মাস। প্রোটনের মাস নিউট্রনেরও মাস। প্রোটনের মাস নিউট্রনেরও মাস। প্রোটনের মাস নিউট্রনেরও মাস। অবশ্যই অবশ্যই এখানে একটু ঘাবলা আছে, কিন্তু আমরা ঘাবলাটাকে চাইলে কি করতে পারি? একটু অ্যাভয়েড করতে পারি। ক্লিয়ার বিষয়টা? বুঝছি? আশা করি এতটুকু আমরা বুঝতে পারছি। এরপরে হচ্ছে আমাদের প্রোটনের কোনো চার্জ নেই, প্রোটন ইজ চার্জলেস। ওকে, সরি, হ্যাঁ, চার্জলেস। এখন আমরা করবো হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন। ওকে, তো আমরা আমাদের পড়ালেখা আসে। এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন। সেটা হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন, সরি, ইলেকট্রনিক কনফিগারেশন। এবার ইলেকট্রনিক কনফিগারেশনের মধ্যে কিছু প্রিন্সিপালস আছে, প্রিন্সিপালস গুলোতে আমরা ধীরে ধীরে যাবো। ইলেকট্রনিক কনফিগারেশন, ইলেকট্রনিক কনফিগারেশন আমরা বুঝি তো। ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে distribution of electrons amongst orbitals, ঠিক আছে? distribution of electrons between orbitals, অথবা বলতে পারো in atomic orbitals। বুঝে গেছে? এটা হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন। যেমন ধরো আমরা যদি আয়রন 26 এর ইলেকট্রনিক কনফিগারেশন করি, তাহলে আমরা কি পাবো? 1s2 2s2 2p6 3s2 3p6 3d 4s2 3d কত হবে? 6 হবে। 2 2 10 10 2 12 12 6 18 18 2 20 20 6 26। এটা হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন। তাহলে এখানের মধ্যে আমি যে ইলেকট্রনিক কনফিগারেশনটা করলাম, এটা যে করছি, এখানের মধ্যে আমার কাছে রুলস ফলো করতে হয়েছে। এই যে রুলস গুলো ফলো করবে, এগুলো হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশনের বিভিন্ন প্রিন্সিপালস। তো ইলেকট্রনিক কনফিগারেশনের যেটা নাম্বার 1 প্রিন্সিপাল আমরা পড়বো সেটা হচ্ছে আফবাউ প্রিন্সিপাল। সেটা হচ্ছে আফবাউ প্রিন্সিপাল। এই যে আফবাউ প্রিন্সিপাল আছে, এই আফবাউ প্রিন্সিপাল কি বলে? এই আফবাউ প্রিন্সিপাল বলে যে ইলেকট্রন
ইলেকট্রন আগে লোয়ার এনার্জি লেভেল গুলাকে অকুপাই করবে, বা ইলেকট্রন আগে ওই সকল অরবিটাল গুলাকে অকুপাই করবে যাদের এনার্জি কম। ঠিক আছে? তো আব্বা প্রিন্সিপাল কি? আব্বা প্রিন্সিপাল হচ্ছে ইলেকট্রন অকুপাই electrons occupy electrons occupy orbitals electrons occupy orbitals according to their increasing order of energy. Increasing order of energy. Electrons occupy orbitals according to their increasing order of energy. ঠিক আছে? তো দেখো এখানের মধ্যে ইলেকট্রন আগে এটা অকুপাই করছে, এরপর এটাতে গেছে, 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 এরপর এটাতে গেছে। এটা কি বলতেছে জানো? এটা বলতেছে যে যেহেতু সবার আগে 1s এ গেছে, তার মানে 1s এর এনার্জি সবচেয়ে কম। যেহেতু এরপরে 2s এ গেছে, তাহলে 1s এর তুলনায় বেশি, আর বাদ বাকিদের তুলনায় কার এনার্জি কম? 2s এর এনার্জি কম। এরপর ইলেকট্রন কই গেছে? 2p তে গেছে। তো 2p হচ্ছে কি? 2p হচ্ছে 1s আর 2s এর চেয়ে বেশি এনার্জি সম্পন্ন, আর বাদ বাকি সবার চেয়ে কম এনার্জি সম্পন্ন। ঠিক একইভাবে আমরা লিখতে পারি 3s 2 3p 6 3 4s 3d। ঠিক আছে? আগে 4s এ ঢুকছে, এরপরে 3d তে ঢুকছে, তার মানে 4s এর এনার্জি 3d এর চেয়ে কম। আশা করি বিষয়টা বুঝতে পারছো। তো ইলেকট্রন কি করে? অরবিটালস অকুপাই করে অ্যাকর্ডিং টু देयर ইনক্রিজিং অর্ডার অফ এনার্জি। তো এখানে মধ্যে দেখো ইলেকট্রন কি করতেছে? অরবিটাল অকুপাই করতেছে, এটার পরে এটা, 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 অ্যাকর্ডিং। আর বাম থেকে ডান দিকে যাওয়ার সময় দেখো এনার্জিটাও বৃদ্ধি পাচ্ছে। তাহলে ইনক্রিজিং অর্ডার অফ এনার্জি অনুসারে কিন্তু ইলেকট্রন অরবিটালস অকুপাই করতেছে। আব্বা কি বলছে? আব্বা বলছে যে ইলেকট্রন অরবিটাল অকুপাই করবে অ্যাকর্ডিং টু দ্য ইনক্রিজিং অর্ডার অফ এনার্জি অফ অরবিটালস। ঠিক আছে? তো এটা আব্বাও বলছে। এবার আব্বাও এটাও বলে দিছে কিভাবে তুমি অরবিটালের এনার্জিটা বুঝতে পারবা, কার এনার্জি কার থেকে বেশি, এটা তুমি কিভাবে বুঝতে পারবা। এটারও দুইটা পয়েন্ট আব্বাও দিয়ে দিছে। নাম্বার 1, যে অরবিটালের n প্লাস এল ভ্যালু বড় তার এনার্জি বেশি। ওকে? তো যেমন ধরো আমরা যদি কার কথা চিন্তা করি, আমরা যদি 4s আর 3d এর কথা চিন্তা করি, আমরা যদি 4s আর 3d এর কথা চিন্তা করি, 4s এর জন্য n এর ভ্যালু কি হবে আর l এর ভ্যালু কি হবে? 4s এর জন্য n এর ভ্যালু হবে 4, আর l এর ভ্যালু কি হবে? s এর জন্য l এর ভ্যালু কি হয়? 0। তাহলে n প্লাস l ভ্যালু কত হয়? 0 হয় 4s এর জন্য। ঠিক আছে? আবার দেখো 3d 3d এর জন্য যদি আমরা n প্লাস l ভ্যালু বের করি, 3d এর জন্য n এর ভ্যালু হচ্ছে 3 আর l এর ভ্যালু হচ্ছে 2, তাহলে সামেশন করে কি পাচ্ছি? 5। তাহলে 3d এর n প্লাস l ভ্যালু বেশি, 4s এর n প্লাস l ভ্যালু কম। তো যেহেতু 4s এর n প্লাস l ভ্যালু কম, তাই বলে 4s এর এনার্জি কম। 4s এর এনার্জি যেহেতু কম 3d এর তুলনায়, তাই বলে ইলেকট্রন 4s এ 3d এর আগে ঢুকবে। দেখো এই ইলেকট্রনিক কনফিগারেশনে আমরা কিন্তু 4s এ ইলেকট্রন গুলোকে আগে ঢুকাইছি, এরপরে 3d তে ঢুকাইছি। যদি মনে না পড়ে, তাহলে আমরা এটা একটু আবার করি। যদি মনে না পড়ে এটা আমরা একটু আবার করি। ঠিক আছে? আয়রনের কত? 26, 1s2 2s2 2p6 3s2 3p6 3d
4s2 3d6, তাহলে আগে কিন্তু 4s2 দিছে, এরপরে কিন্তু 3d6 দিছে, তার মানে আগে ইলেকট্রন কই গেছে, 4s এ গেছে, এরপর ইলেকট্রন 3d তে গেছে। কেন আগে ইলেকট্রন 4s এ গেছে? ইলেকট্রন আগে 4s এ গেছে 3d তে না গিয়ে, কারণ 4s এর এনার্জি 3d এর চেয়ে কম। তাহলে আমরা লিখি ভেরি গুড। ওকে, এরপর আমরা যাব হচ্ছে দ্বিতীয় পয়েন্টে, আফবাওয়ের দ্বিতীয় পয়েন্ট। আফবাও কি বলছে? আফবাও বলছে যে দুইটা অরবিটালে যদি n প্লাস l ভ্যালু সেম হয়, তাহলে যার n এর ভ্যালুটা বড় তার এনার্জি বেশি। ওকে, তাহলে আমরা কার কথা চিন্তা করতে পারি? আমরা 4p আর 3d এর কথা চিন্তা করতে পারি। 4p আর 3d। তো 4p এর জন্য আমরা n প্লাস l ভ্যালু বের করব। 4p এর জন্য n প্লাস l ভ্যালু কি? 4p এর জন্য n এর ভ্যালু হচ্ছে 4, l এর ভ্যালু হচ্ছে 1, তাইলে আলটিমেটলি 4p এর জন্য n প্লাস l ভ্যালু হচ্ছে 5। 3d এর জন্য n প্লাস l ভ্যালু কি হবে? n এর ভ্যালু হবে 3, l এর ভ্যালু হবে 2, আলটিমেটলি n প্লাস l ভ্যালু হচ্ছে 5। তো এই দুটোটার মধ্যে 4p এর এনার্জি বেশি, কারণ 4p এর n এর ভ্যালুটা বড়। তো যার n এর ভ্যালু বড় তার এনার্জি বেশি। বুঝছো বিষয়টা? n প্লাস l ভ্যালু যদি সেম হয়ে যায়, তাহলে যার n এর ভ্যালু বড় তার এনার্জি বেশি। সরি। এরপর আমরা পড়বো যে হুনস রুল। হুনস রুল, হুনস রুল কিরকম? হুনস রুল হচ্ছে কিছুটা হচ্ছে বাংলাদেশের বাসের নিয়ম, যেমন ধর আমাদের ভার্সিটি বাস, ঠিক আছে? আমাদের ভার্সিটি বাসের মধ্যে হয় কি, তোমার আমাদের ভার্সিটি বাসের মধ্যে 2 রো সিট আছে, ঠিক আছে? 2 রো না, আসলে 2 কলাম বলা হয় এটাকে। 2 কলাম সিট আছে, 2 কলাম সিট আছে, ঠিক আছে? 2 কলাম সিট আছে। এরকম 2 কলাম কি আছে, সিট আছে বাসের মধ্যে, ঠিক আছে? তো ধরো আগে যারা উঠবে ওরা কি করে জানো? আগে যারা উঠে ওরা করে কি, এই উইন্ডো সিট গুলোতে বসে। এরপর পরে যারা আসে ওরা কি করে, এই সিট গুলোতে বসে। তো এটার সাথে হুনস রুলের সম্পর্কটা কি? তো ইলেকট্রন কনফিগারেশনের সময় ইলেকট্রন অরবিটাল গুলোকে কিছুটা একইভাবে ফিল আপ করে, ঠিক আছে? কোন একটা সাবশেলের অরবিটাল ফিল আপ করার সময় ইলেকট্রন গুলো প্রত্যেকটা অরবিটালে আগে একটা একটা করে বসে।
এরপরে যখন একটা একটা করে বসে যাবে প্রত্যেকটাতে, তখন গিয়ে আরেকটা বসা শুরু করে। ঠিক আছে? যেভাবে প্রথম যাত্রীগুলো বাসের মধ্যে একই পজিশন নিয়ে ফেলছে, উইন্ডো সিট, ঠিক একইভাবে প্রথমে যে ইলেকট্রনটা ঢুকবে সে একটা পার্টিকুলার স্পিন নিয়ে নিবে। তাহলে হুমস রুলকে আমরা এভাবে দেখাতে পারি, যেমন ধরো 3d6, তাহলে এই যে 3d6 আছে, এই 3d6 এর 6টা ইলেকট্রন কিভাবে ডি অরবিটালটাকে অকুপাই করছে, ডি অরবিটালের মধ্যে সরি ডি সাবশেলটাকে কিভাবে অকুপাই করছে, ডি সাবশেলে কয়টা অরবিটাল, ডি সাবশেলে কয়টা অরবিটাল, 1 2 3 4 5। তাহলে ডি সাবশেলে কয়টা অরবিটাল, 5টা অরবিটাল, ডি সাবশেলে কয়টা অরবিটাল, 5টা অরবিটাল, ডি সাবশেলে কয়টা অরবিটাল, 5টা অরবিটাল। তো এই 5টা অরবিটালের মধ্যে 6টা ইলেকট্রন কিভাবে ডিস্ট্রিবিউট হয়েছে, প্রথমে সবগুলো একই স্পিন নিছে, 5টা অরবিটাল আগে অকুপাই করছে, এরপরে গিয়ে যে যেটা বাকি ছিল সেটা অন্য ডিরেকশনে প্রথম অরবিটালটা অকুপাই করছে। ঠিক এখানের মতো প্রথমে যারা ঢুকছে তারা সবাই উইন্ডো সিট, তারা সবাই একটা পার্টিকুলার ডিরেকশনে বসছে। যারা পরের বার উঠছে, মানে প্রত্যেক প্রত্যেক মানে কি বলা যায় এটাকে, প্রতি দুইটা সিট, ঠিক আছে, প্রতি দুইটা সিট। তো যখন বাসের মধ্যে প্রথম যাত্রীগুলো উঠছে, ওরা প্রতি দুইটা সিটের মধ্যে ওইটাতেই বসছে যেটা উইন্ডো সিটে আছে। তো এরকম করে করে প্রতি দুইটা সিটের মধ্যে আগে একজন 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 বসে গেছে উইন্ডো সিটে। এরপরে একজন আরেকজন আরেকজন কি করতেছে, আসতেছে আসতেছে এবং অন্য সিটটাতে বসতেছে। তাহলে যারা শুরুতে গেছে তারা একটা পার্টিকুলার ডিরেকশনে বসছে, কারেক্ট। ঠিক এখানেও এমনটাই হবে, কোন একটা সাবশেলের মধ্যে অরবিটাল অকুপাই করার সময় প্রত্যেকটা অরবিটালের মধ্যে একটা 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 করে করে আগে আগে চলে যাবে। এরপরে যদি বাকি থাকে তাহলে সেটা জোড়া তৈরি করবে। জোড়া তৈরি করবে কোথায়, যদি একটা বাকি থাকে ওটা প্রথমটাতে জোড়া তৈরি করবে, যদি দুইটা বাকি থাকে তাহলে প্রথমটাতে দ্বিতীয়টাতে জোড়া তৈরি হবে, তিনটে বাকি থাকলে প্রথম দ্বিতীয় তৃতীয় তিনটাতে কি তৈরি হবে, ইলেকট্রনের জোড়া তৈরি হবে। বুঝা গেছে? এবার দেখো ইলেকট্রন এই যে 3d6 আছে, এই কনফিগারেশনটা অনেক ভাবে হইতে পারতো, এই 3d6 কনফিগারেশনটা কিন্তু অনেক ভাবে হইতে পারতো। কিভাবে হইতে পারতো দেখো, এই কনফিগারেশনটা চাইলে এভাবে হতে পারতো, এই কনফিগারেশনটা চাইলে এভাবে হতে পারতো, 6টা ইলেকট্রন হবে, ঠিক আছে, এভাবে হতে পারতো, কিন্তু এভাবে হয়নি, এটা এভাবে হয়েছে। ঠিক আছে, এটা চাইলে আরো একভাবে হইতে পারতো, এটা চাইলে আরো একভাবে হইতে পারতো। ধরো ধরো এরকম দুইটা পুরোপুরি ফিল আপ আর দুইটা হাফ ফিল, এরকম এই তিন ভাবে কি হইতে পারতো, আরো কয়েকভাবে ফিল আপ হইতে পারতো, কিন্তু এভাবেও ফিল আপ হয়নি, এভাবেও ফিল আপ হয়নি, ফিল আপ হয়েছে এভাবে। ক্লিয়ার? তো তুমি একটা জিনিস খেয়াল করো, এই তিনটা অপশনের মধ্যে সবচেয়ে বেশি আনপেয়ার্ড ইলেকট্রন কোথায় আছে, এখানে। তাহলে হুমস রুল কি বলে, হুমস রুল এটাই বলে যে ইলেকট্রন অরবিটাল অকুপাই করে অরবিটাল যেন অরবিটাল সর্বোচ্চ আনপেয়ার্ড থাকে, যেন অরবিটাল গুলো সর্বোচ্চ আনপেয়ার্ড থাকে। ঠিক আছে? Electrons occupy orbitals such that electrons occupy orbitals
and forms highest number of unpaired orbital, ঠিক আছে? unpaired orbital অথবা unpaired state বলতে পারো, ঠিক আছে? আমি এটাকে কেন যেন ফ্রেজ করতে পারতেছি না, আমার তো এরকম সমস্যা হয় না কখনো। হুনস রুল, দাঁড়া আমি একটু চিন্তা করি। হুনস রুল মানে ফ্রেজ করতে পারতেছি না, মানে হচ্ছে যে মানে এটাকে খুব সুন্দর করে ডিফাইন করতে পারতেছি না। ফ্রেজ মানে কি? ফ্রেজ মানে ফ্রেজ আর সেন্টেন্সের মধ্যে পার্থক্য কি? ফ্রেজ হচ্ছে কয়েক, যেমন ধরো হুনস রুল, এটা একটা সেন্টেন্স না, কিন্তু একটা ফ্রেজ, ঠিক না? এর অর্থ আছে, সেন্টেন্স না। তো ফ্রেজ মানে আমি মূলত এটা বুঝাচ্ছি যে কয়েকটা শব্দে এটাকে ডিফাইন করা, বাট স্টিল নট আ সেন্টেন্স। বুঝছো বিষয়টা? তো হোয়াটএভার, ঠিক আছে? হুম। তো দেখো, এই যে এগুলা, এই প্রত্যেকটা বক্সকে এক একটা অরবিটাল, এই প্রতিটা অরবিটালের এনার্জি কিন্তু সেম, কারণ এই প্রতিটা অরবিটালই 3D অরবিটাল। তো এই অরবিটাল গুলোর এনার্জি যেহেতু সেম, তাই বলে এদেরকে বলা হয় ডিজেনারেট অরবিটাল। কি বলা হয়? ডিজেনারেট অরবিটাল। তাহলে ইলেকট্রন ডিজেনারেট অরবিটাল গুলোতে এমন ভাবে নিজেদেরকে ডিস্ট্রিবিউট করে যেন তারা সর্বোচ্চ আনপেয়ার্ড স্টেটে থাকে। তাহলে হুনস রুল কিভাবে ডিফাইন করতে পারি? এভাবে যে ইলেকট্রনস distributes themselves amongst degenerate orbitals such that maximum electron stay at unpaired state, ঠিক আছে? এটা হচ্ছে হুনস রুল। এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে পোলিশ এক্সক্লুশন প্রিন্সিপাল। পোলিশ এক্সক্লুশন প্রিন্সিপাল কি? পোলিশ এক্সক্লুশন প্রিন্সিপাল হচ্ছে four quantum numbers of any two electron in an atom will never be same. ঠিক আছে? এটা হচ্ছে পোলিশ এক্সক্লুশন প্রিন্সিপাল। এটাই কি? পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল। ওকে, যেমন ধর আমরা যদি কার কথা বলি, যদি আমরা দুইটা ইলেকট্রন নিই, যে কোনো দুইটা ইলেকট্রন, ধরো 18th আর 25th ইলেকট্রন, কিসের? আয়রন। তো বলা হচ্ছে এই দুইটা ইলেকট্রনের চারটা কোয়ান্টাম নাম্বার মিলবে না, ঠিক আছে? তাহলে আমরা আয়রনের ইলেকট্রনিক কনফিগারেশনে যাই। আয়রন 26, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d, 4s2, 3d6। তো আমাদের প্রথমে 18তমটা বের করতে হবে। এখানে 1 2, এখানে 3 4, এখানে 10 পর্যন্ত, এখানে 11 12, আর এখানে কি 18 পর্যন্ত। তো এখানে যে লাস্ট ইলেকট্রনটা আছে 3p6 এর লাস্ট ইলেকট্রনটা, সেটা হচ্ছে 18তম ইলেকট্রন। সেটা হচ্ছে কি 18তম ইলেকট্রন। তাহলে আমরা 3p টাকে একটু
অরবিটাল সহ দেখাই, এইভাবে একটু বক্স আকার অরবিটাল সহ দেখাই, তাহলে এখানের মধ্যে কয়টি ইলেকট্রন আছে? এখানের মধ্যে 6টি ইলেকট্রন আছে। এই রেড কালার যে হাইলাইটেড ইলেকট্রন আছে এটাই হচ্ছে 18তম ইলেকট্রন। এটাই কি 18তম ইলেকট্রন। তাহলে 19 20 হচ্ছে এখানে, আর বাদ বাকিগুলো কোথায়? আর বাদ বাকিগুলো হচ্ছে এখানে। তাহলে 25 কে আমরা কই পাবো? 25 কে পাবো হচ্ছে আমরা এখানে। ঠিক আছে, 25 কে আমরা কই পাবো? 25 কে আমরা পাবো হচ্ছে এখানে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা তো এখানের মধ্যে 6টি ইলেকট্রন, ঠিক না? 1 2 3 4 5 6। তো দেখো 2 2 6 10 10 2 12 12 6 18 18 2 এ 20, ঠিক আছে? 21 22 23 24 25। তাহলে এই যে এটা আছে এটা হচ্ছে 25তম ইলেকট্রন। এটা কি 25তম ইলেকট্রন, ঠিক আছে? তো 18তম ইলেকট্রন আর 25তম ইলেকট্রন আছে, তাহলে এই 18তম আর 25তম চারটা কোয়ান্টাম নাম্বার দিয়ে বের করো তো। 18 নম্বরের জন্য চারটা কোয়ান্টাম নাম্বার বের করো। 18 নম্বর ইলেকট্রনটা কোন অরবিটে আছে? থার্ড অরবিটে আছে, তাই বলে তার জন্য n এর মান কত? 3। l l হচ্ছে s এর জন্য হয় 0, p এর জন্য হয় কত? 1। এই 18 নাম্বার ইলেকট্রনটা p অরবিটালে p সাবশেলে আছে, তাই বলে এটা হবে 1। এরপরে কি আছে? m m কি হয়? 1 এর জন্য m হয় যে -1 0 1, তাহলে এটার জন্য হবে -1 সরি 3p, ঠিক না? এটার জন্য হবে -1, এটার জন্য হবে 0, আর এটার জন্য হবে +1, তাহলে m এর ভ্যালু কত? +1, ঠিক আছে? এরপরে আসো s এর ভ্যালু, এটা স্পিনটা কোন দিক দিয়ে? নিচের দিকে না, তাই বলে s এর ভ্যালু হচ্ছে -1/2, s এর ভ্যালু কত? -1/2। এবার আমরা যাব হচ্ছে 25 নম্বর ইলেকট্রনে। 25 নম্বর ইলেকট্রনের জন্য n এর ভ্যালু কত? যেহেতু থার্ড অরবিট তাই বলে n এর ভ্যালু হচ্ছে 3। l এর ভ্যালু কত? যেহেতু d অরবিটাল তাই বলে l এর ভ্যালু হচ্ছে 2। এরপরে m এর ভ্যালু কি? আমরা কি জানি? এটা হচ্ছে -2, এটা হচ্ছে -1, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2। তাহলে m এর ভ্যালু কত? m এর ভ্যালু হচ্ছে 2। s এর ভ্যালু কত? s এর ভ্যালু হচ্ছে +1/2। বুঝছো? তাহলে দেখো তোমার এখানের মধ্যে কিন্তু শুধুমাত্র একটা কোয়ান্টাম নাম্বার মিলে, সেটা হচ্ছে এটা। আর বাদ বাকি কোনো কোয়ান্টাম নাম্বার কি মিলে? বাদ বাকি কোনো কোয়ান্টাম নাম্বার কিন্তু এখানে মিলে না। বাদ বাকি কোনো কোয়ান্টাম নাম্বার কিন্তু এখানে মিলে না। বাদ বাকি কোনো কোয়ান্টাম নাম্বার কিন্তু এখানে মিলে না। তো এটাই বলতেছে যে দুইটা ইলেকট্রনে চারটা কোয়ান্টাম নাম্বার কখনো মিলবে না। এমনও হবে যে তিনটা তিনটা মিলে গেছে, তিনটা কোয়ান্টাম নাম্বার মিলে গেছে, কিন্তু তাও দেখা যাবে একটা মিলবে না। এটাকেই বলা হয় পোলিশ এক্সক্লুশন প্রিন্সিপাল। তাহলে আজকের ক্লাসটা আমরা এতটুকুই রাখি। আমরা নেক্সট ক্লাসে এক্সেপশনস গুলো করবো, ঠিক আছে? নেক্সট ক্লাসে তুমি আমাকে মনে করে দিবা যে স্যার আপনার এক্সেপশনস পড়ানোর কথা আজকে।